স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগামীকালই অর্থাৎ 13ই সেপ্টেম্বর তোমাদের উচ্চ মাধ্যমিক যে প্রথম সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টার বাংলা পরীক্ষা কাল শুরু হচ্ছে। আমি একজন বাংলার শিক্ষক হিসেবে শেষ গাইড তোমাদের করতেই পারি। আজকে তোমাদের যে পুরো সিলেবাস তার উপরে একটা পূর্ণাঙ্গ আলোচনা হচ্ছে। তোমরা জানো এখন যেহেতু এমসিকিউ 40টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় করে আসতে হবে, এর উপরে কোনো সাজেশন হয় না। কিন্তু আজকের আমার এই আলোচনা তোমরা শুনলে আশা করি তোমরা পরীক্ষায় পূর্ণ সাফল্য পাবে বলে আমি মনে করি। তাই আজকে যারা আমার প্রিয় সদস্য আছো বা পরিবারের সদস্য আছো, মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো তো বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। আগামীকাল তোমাদের পরীক্ষার সাফল্য কামনা করছি। আগামী জীবনও তোমাদের উন্নত এবং ভালো হোক। চলো তোমাদের বিষয়ে আলোচনা করা যাক। একটু ধৈর্য নিয়ে শুনবে, স্কিপ না করে এটা শেষ মুহূর্তে একবার দেখে যাও। দেখো, তোমাদের যে বাংলা পরীক্ষা হচ্ছে আগামীকাল, প্রথম জীবনের পরীক্ষা এই সিলেবাসের, সেটা কিন্তু এমসিকিউ টাইপের 40টি প্রশ্ন। আশা করি তোমরা জানো, তবু বলেছি তোমাদের মধ্যে কি কি একদম সিলেবাস থেকে বিষয় পর্যন্ত আলোচনা হচ্ছে। তোমাদের যে গল্প আছে পুঁই মাচা, তার থেকে 8 নম্বর প্রশ্ন থাকবে। প্রবন্ধ যে আছে বিড়াল, তার থেকে 5 নম্বর প্রশ্ন থাকবে। কবিতা তোমাদের যে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী, এই দুটো কবিতা মিলিয়ে 7 নম্বর থাকবে। আন্তর্জাতিক যে গল্প বিশাল ডানা ওরা থুরথুরে বুড়ো, এইখান থেকে 5 নম্বর থাকবে। এর সঙ্গে তোমাদের আছে ভারতীয় কবিতা চারণ কবি ভার ভারাও। ভাষা থেকে তোমাদের যে সিলেবাস আছে তোমাদের বিশ্বের ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতের প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য, এইগুলো তোমাদের ভাষা থেকে থাকবে মোট 10 নাম্বার। এবং তোমাদের যে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস, তার 3টে অধ্যায়। নাম্বার 1 প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, নাম্বার 2 মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী কাব্য, অনুবাদ কাব্য, মঙ্গল কাব্য, ইসলামীয় ধারা এবং শাক্ত পদাবলী। আমরা পুরো সিলেবাসটা তোমাদেরকে বললাম, এখান থেকে 5 নাম্বার প্রশ্ন থাকবে। অর্থাৎ সব মিলিয়ে বলছি, গল্প থেকে 8 নাম্বার, প্রবন্ধ 5 নাম্বার, কবিতা 7 নাম্বার, আন্তর্জাতিক গল্প অর ভারতীয় কবিতা 5 নাম্বার, ভাষা 10 নাম্বার এবং বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস থেকে 5 নাম্বার। এবার তোমাদের পরপর বিষয়ে আসা যাক। তোমাদের যে প্রথম গল্প পুঁই মাচা, এই পুঁই মাচা গল্পটা আশা করি খুব বড় গল্প পড়েছো, তবু তোমাদের যে বিষয়গুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা ভালো করে মনে রাখবে। পুঁই মাচা গল্পটা যখন পড়তে যাবে তখন উৎসগুলো প্রত্যেকটি পড়ে নিও। উৎস থেকে তোমাদের প্রশ্ন আসবেই, কারণ গল্প তোমরা এমনি অনেকে প্রশ্ন উত্তর পারবে। এই পুঁই মাচা গল্পটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত এবং মেঘমল্লার গল্পগ্রন্থে প্রকাশিত। এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাহিনী তোমরা সব পারবে, কিন্তু তোমাদের যে পত্রিকা সেটা কিন্তু প্রবাসী পত্রিকা। আর কোন গ্রন্থে প্রকাশিত? সেটা মেঘমল্লার। এবং তোমরা যে গল্পগুলো আছে সেইগুলো একটু জিস্ট করার চেষ্টা করো প্রত্যেকটা বিষয়ে, কারণ কাহিনী তোমরা পড়েছো, কারণ বোধমূলক প্রশ্ন তোমাদের হয়েই থাকে। জানো, এই গল্পের মূল বিষয় হচ্ছে এটাই যে এই গল্পটি কি আছে, একটা দরিদ্র পারিবারিক জীবনের ছবি, যেখানে খেলতি নামক একটা মেয়ের জীবন চিত্র। খেলতি সহায়রী ও অন্নপূর্ণার বিবাহযোগ্যা বড় মেয়ে। সহায়রী মেয়েটির বিয়ের ব্যাপারে খুবই উদাসীন, চারদিক টোটো করে ঘুরে বেড়ায় বাবা। এবং দেখা যায় সহায়রী ভোজন রসিক, বাউন্ডুলে প্রকৃতির মানুষ। খেন্তির বিয়ের আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে সম্পন্ন হয়নি, এবং কারণ পাত্রটির গ্রামে কোনো একটি কাজের জন্য মারধর খেয়েছিল যার সঙ্গে ঠিক হয়েছিল, এই জন্য তার বিয়ে ভেঙে যায়। সমাজের যে কর্তারা সহায়রীকে একঘরে করে দিতে চাইলেও সহায়রী তাতেও কোনো হেলদেল নেই। খেন্তি একদিন রাই কাকার দেয়া ওই পুঁই ডাঁটা নিয়ে বাড়ি ঢুকে, সেই মুহূর্তে মা ডাঁটাগুলো ফেলে দিয়ে আসতে বললো, সেগুলো কুড়িয়ে নিয়ে পুঁই শাকে চচ্চড়ি খেতে দেয়। খেন্তি পরম তৃপ্তিতে সেইগুলো খায় এবং আকাশ পাতালা ভাবতে থাকে এবং পুঁই একটা গাছ পুঁতে দেয়। খুব ভালোবাসত পুঁই গাছ। আর পরবর্তীকাল দেখা যায় যে খেন্তির বিয়ে হয়, এবং বিয়ে হওয়ার পর যে শ্বশুরবাড়ির অযত্নে তার দিন কাটতে থাকে। একসময় বসন্ত রোগ হয়, আর সেই বসন্ত রোগে তোমাদের যে খেন্তি মারা যায়। অন্নপূর্ণা পৌষ পার্বণের পিঠে তুলতে তুলতে অনেক রাত হয়ে গেলে
খেন্তির বসানো পুঁই চারাটির দিকে তাকিয়ে থাকে এবং পুঁই চারাটি আজকে লাবণ্যে ভরপুর, পুঁই চারাটির মধ্যে যেন খেন্তি বেঁচে আছে। এই হলো গল্পের তোমাদের মূলীভূত বিষয়। এবার এখান থেকে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ বললাম, পুঁই মাচা গল্পের লেখক তোমাদের কাছে গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদের হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুঁই মাচা গল্পটি প্রকাশ পায় কোন পত্রিকায়? উত্তর প্রবাসী পত্রিকায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং পুঁই মাচা গল্পের শুরুতে কোন ঋতুর কথা আছে? উত্তর কী হবে? তোমাদের শীত ঋতু। শয়রী জাতিগত দিক দিয়ে কোন কী ছিলেন? উত্তর ব্রাহ্মণ। শয়রের সন্তান সংখ্যা কটি? উত্তর হবে 3টি। শয়রীর বড় মেয়ের নাম কি? উত্তর হবে তোমার খেন্তি। শয়রীর ছোট মেয়ের নাম কি? উত্তর হবে রাধি। শয়রীর 3টি মেয়ের নাম ম্যাচিং আসতে পারে, খেন্তি, পুটি, রাধি। এই 3টে মেয়ের নাম পরীক্ষায় ঘুরি ফিরে আসতেই পারে। খেন্তি, পুটি, রাধি। খেন্তি বড়, রাধি ছোট, আর পুটি মাঝে। অর্থাৎ বুঝতেই পারছো যে পুটি, খেন্তি, পুটি, রাধি এই 3টে নাম কিন্তু ক্রমিক তোমরা মনে রাখবে। খেন্তি বড়, পুটি মেজ, আর রাধি ছোট। কটি মেয়ে এবং কে কে? বড় মেয়ে থেকে ছোট মেয়ের বয়স কম। শহরের তোমাদের যে ম্যাচিংগুলো এখানে প্রশ্ন হতে পারে। শহরের স্ত্রীর নাম কি? উত্তর হবে অন্নপূর্ণা। তা এটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকের পরিচয় থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে। তারপরে মুখুজ্জে বাড়ির একটি খুকির নাম খুব গুরুত্বপূর্ণ এই গল্পে আছে, নাম তার দুর্গা। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রেখো তোমরা। তাই এই গল্পের যে খুঁটি খুঁটি পড়লেও চরিত্র নির্ভর প্রশ্ন তোমাদের কাছে ম্যাচিং আসবে। আসছি তোমাদের বিড়াল প্রবন্ধ। বিড়াল প্রবন্ধটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি প্রবন্ধ। বিড়াল প্রবন্ধটির মধ্যে কি আছে না সাম্যবাদের ধ্বনি, অর্থাৎ ধনীর প্রচুর ধন সম্পত্তি করে বলেই গরিব চুরি করে, খেতে পেলে মানুষ চুরি করে না। এই এই বিষয়ই তোমাদের এই গল্পের বিষয় আছে। প্রত্যেক গল্পের মধ্যে তোমরা যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো প্রথমে মনে রাখবে, যে উৎসগুলো প্রত্যেকটা কিন্তু মনে রাখবে, কারণ এখানে উৎস থেকে তোমাদের প্রশ্ন আসবেই। তাই যখনই কিছু পড়তে যাবে তখনই সেই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না প্রশ্ন কমন পেতে। তাহলে বিড়াল প্রবন্ধটি কি জাতীয়? রূপকাশ্রয়ী। কোন রচনাতে গৃহীত হয়েছে? উত্তর হবে এটা কমলাকান্তের দপ্তর। এটা উৎস হচ্ছে কমলাকান্তের দপ্তর। এটা খুবই গুরুত্বপূর্ণ বিড়াল থেকে। আচ্ছা, তারপরে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কমলাকান্ত 4 পায়ের ওপর কোথায় বসেছিলেন? উত্তর হবে শয়ন গৃহে। কমলাকান্ত কিসের উপর বসেছিলেন? উত্তর হবে 4 পায়ের উপরে। এটি মনে রাখবে। হুকা হাতে 4 পায়ের উপর বসে কমলাকান্ত কি করছিলেন? উত্তর ঝিমাচ্ছিলেন। এটিও কি ইম্পর্টেন্ট তোমাদের কাছে আছে। এইভাবে ওয়াটারলু কোথায়? উত্তর হবে ওয়াটারলু হচ্ছে তোমার বেলজিয়ামে। ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? উত্তর কি হবে? ওয়াটারলু যুদ্ধে পরাজিত কে হয়েছিলেন? নেপোলিয়ন। তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট। বড় উপকারী ধর্ম এর বক্তাকে? উত্তর হবে বিড়াল, তাই না? আচ্ছা, কেহ মরে বিড় ছেড়ে কেহ খায় কই, এই প্রবাদ এটি কি জাতীয় বিষয়? প্রবাদ। এটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই টেক্সট বিষয়টি প্রসন্নকে গোয়ালিনী। এইভাবে তোমাদের বেশ কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ। বিড়াল প্রবন্ধে নসিরাম বাবুর পরিচয়কে তিনি, এটা গুরুত্বপূর্ণ। ভালো করে এই ক্যারেক্টার ধরে প্রশ্ন কিন্তু আসবে, এবং প্রবন্ধটি তোমরা একটু খুঁটিয়ে পড়লেই কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু বলেই দিলাম। তারপরে তোমাদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, সেখান থেকে তোমরা জানো যে মাইকেল মধুসূদন দত্তের লেখা খুব বিখ্যাত কবিতা, এটি সনেট জাতীয় কবিতা। এইখান থেকে প্রশ্ন হবে। এখানে বিদ্যাসাগরের প্রতি তাঁর যে অন্তরের শ্রদ্ধা সেটা নিবেদিত হয়েছে এখানে 14 লাইন 14 পংক্তিতে। এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ। এই সনেট মানে কি? উত্তর সনেট শব্দের আক্ষরিক অর্থ কি? উত্তর হবে মৃদুধ্বনি। সনেট শব্দটি কি থেকে এসেছে? উত্তর ইতালীয় শব্দ থেকে। সনেটের উদ্ভব হয় কোন যুগে? উত্তর হবে মধ্যযুগে। সনেটের বাংলার নাম কি? চতুর্দশপদী কবিতা বলি। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। সনেটের কটি লাইন আছে সেটাও গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, 14টি লাইন থাকে। আর প্রত্যেক ক্ষেত্রে আমরা বলেছি উৎস মুখস্থ করবে, কোথা থেকে নেওয়া হয়েছে এই উৎস থেকে প্রশ্ন। এবং এটা খুবই ছোট কবিতা, এই ছোট্ট কবিতাটা প্রায় মুখস্থের মতো করে নেবে, তাহলে তোমাদের কিন্তু কোনো অসুবিধে হবে না।
তো যাই হোক, তোমাদের এই বিষয়বস্তু তোমাদের প্রত্যেকটা পড়তেই হবে এখানে, যে কবি মধুসূদন এখানে যেভাবে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সেই প্রশ্ন আসতে পারে। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে গিয়ে তিনি যা যা বলেছেন উপমাগুলো সেই থেকে প্রশ্ন হবে। যেমন তিনি অগাধ পাণ্ডিত্যের অধিকারী, তার করুণা দয়া সমাজে দীন ব্যক্তিদের জন্য। রৌদ্র উজ্জ্বল পর্বত যেমন তার ঔজ্জ্বল্যে সকলের কাছে প্রতিভাত হয়, বিদ্যাসাগরও তেমনি আপন কীর্তিতে সবার কাছে চিরভাস্বর। কবি মতে যে সকল ভাগ্যবান এই পর্বতময় ব্যক্তিত্বের সান্নিধ্য লাভ করে তারাই অনুধাবন করতে পারে এই পর্বত সম ব্যক্তিত্ব কত গুণের অধিকারী। তার হৃদয় ভবনে কত সেবা লুকিয়ে আছে সেটা তোমরা অনুধাবন করতে পারবে। পর্বত যে নদী সৃষ্টি করে নিরন্তর প্রবাহিত হয়ে দাসীর মতো বিশ্ব সংসারে সেবায় ব্রতী, ঠিক একইভাবে দীর্ঘশির বা তরু পরিচারকের মতো দাঁড়িয়ে চারিদিকে ফুল ফল বিতরণ করছে, কখনো ছায়া প্রদান করছে বনেশ্বরীর মতো, সাথে সাথে ক্লান্তিকর সুশান্তি নিদ্রা প্রদান করছে। আসলে ব্যক্তি মধুসূদন বিদ্যাসাগরের কাছে ভীষণভাবে ঋণী, আর সে ঋণ তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এটাই তোমাদের এই কবিতার মূলীভূত বিষয়। এইখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই ভাবছো সনেট থেকে প্রশ্ন হবে। সনেট মানে কি? চতুর্দশপদী কবিতা বলি। কি কি সনেট তোমরা জানো সেইগুলো তোমাদের থেকে প্রশ্ন হতে পারে, তাই না? শেক্সপিয়ার সনেট, পেত্তার্কিয় সনেট, এইগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, এখানে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। আর ভেতর লাইন তুলে প্রশ্ন না আসবে, এই যে কবিতাটা পড়ে রাখো, মাত্র 14 লাইন, এটা পড়া কিছু ব্যাপারই না, পরীক্ষার আগের দিনও পড়ে নেওয়া যায়। দিনের বন্ধু বলতে কি বোঝায় নিশ্চয়ই বুঝতে পারছো। এই উত্তর হবে যে গরিবের বন্ধু। হেম মানে কি? এ মানে প্রশ্ন আসতে পারে। হেম মানে সোনা। হিমাদ্রি বলতে কি বোঝো, সেটা কাকে বোঝে? বিদ্যাসাগরকে। এইভাবে তোমাদের প্রত্যেকটি লাইনের মানে মুখস্থ করো, অবশ্যই তোমার কিন্তু কম পেয়ে যাবে। তৃতীয় কবিতা তোমাদের কাছে আছে সাম্যবাদী। সাম্যবাদী কার লেখা? নজরুল ইসলাম। এইখান থেকে প্রশ্ন তোমাদের খুব গুরুত্বপূর্ণ। সাম্যবাদী থেকে তোমাদের যে বিষয়টা আছে সেটা বুঝতে পারছো, মানুষের প্রতি একটা ভালোবাসা বর্ষিত হয়েছে। কবি এখানে বলতে চেয়েছেন যে সব ধর্মে মানুষ, সব ধর্মের শাস্ত্র, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এই মন্দির, মসজিদ, গির্জা সবই আমাদের হৃদয়, হৃদয়ের মধ্যে সবকিছু রয়েছে, মন্দির মসজিদে কিছু নেই। এই ভালোবাসার মন্ত্র কিন্তু এখানে প্রতিধ্বনিত হয়েছে। তো সাম্যবাদী কবিতায় কবি কোন গান গাইছেন? নিশ্চয় সাম্যের গান। সাম্যের গান বলতে কি বোঝায়? উত্তর সমতার গান। গাই সাম্যের গান, এমন গান গাওয়ার প্রয়োজন কি আছে? ধর্মীয় বৈষম্য দূর করার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রত্যেকটি যে ধর্মের বিষয় কোনটি কার? পার্সি। পার্সি কাদের? উত্তর নিশ্চয়ই হবে ফরাসিদের। জৈন, প্রত্যেক ধর্মের জৈন ধর্মের প্রবর্তকগুলো মুখস্থ করবে। মহাবীর, যদিও আগে পড়েছ তবু আরেকবার খেয়াল রাখবে। ইহুদি কারা? হিব্রু জাতি। সাঁওতাল, ভিল, গারো, এরা কারা? ভারতের আদিবাসী। কনফুসিয়াস কোন দেশের? চীনের। খুব ইম্পর্টেন্ট। এগুলোকে বাইবেল কাদের ধর্মগ্রন্থ? নিশ্চয় জানো খ্রিস্টানদের। ত্রিপিটক কাদের? বৌদ্ধদের। জেন আবেস্তা কি? উত্তর হচ্ছে ইরানের প্রাচীন জরথ্রষ্টীয় ধর্মের ধর্মগ্রন্থ। গ্রন্থ সাহেব খুব ইম্পর্টেন্ট। কাদের ধর্মগ্রন্থ? শিখ ধর্মাবলম্বীদের। প্রত্যেকটি ধর্মগ্রন্থ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। মদিনা কাদের? ইসলামদের। কাবা ভবন কাদের? ইসলামদের। তীর্থক্ষেত্রগুলো কিন্তু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে গাইলেন মহাগীতা। মহাগীতা কি গাইলেন? মহাগীতা গাইলেন কে? এখানে তোমাদের উত্তর হবে বাঁশির কিশোর। কৃষ্ণ করবে না কিন্তু, যেটি পরীক্ষা টেক্সট বইয়ে আছে। শাক্যমুনি কে? শাক্যমুনি রাজ্য ত্যাগ করলেন কেন? না মহামানবের বেদনার ডাক শুনে রাজপুত্র হয়েও দেশের জন্য উনি বেরিয়ে পড়েছিলেন, তার রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে। এই নিয়ে প্রশ্ন হতে পারে তোমাদের কাছে। যাই হোক, সাম্যবাদী কবিদের প্রকাশকাল বা কোন পত্রিকায় প্রকাশ? নাগল পত্রিকায়। এটাও গুরুত্বপূর্ণ। তারপরে তোমার সালটাও মনে রাখতে পারো যে প্রকাশ কালটা কখন। উত্তর হবে 1925। ঠিক আছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। চারবাককে? না চারবাক একজন তোমাদের যে বস্তুবাদী দার্শনিক ও নাস্তিক মুনি। এই প্রশ্নগুলো তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো ঘুরি ফিরি তোমাদের কাছে আসে। তারপর দেখো বিশাল ডানাওয়ালা থুতথুড়ে বুড়ো। জানো এটা খুব বড় গল্প, কিন্তু এই গল্পের বিষয় তোমরা জিস্ট এটাই হবে যদি বোধমূলক প্রশ্ন হয় যে এলায়ো ও এলিসেন্দা ও পেলায়ো এই গল্পের নায়ক, তাদের একটা ছোট্ট শিশুপুত্রের জন্ম হয়েছে।
এবং সে জন্ম হয়ে রোগে আক্রান্ত, জ্বরে আক্রান্ত। তার উপরে দেখা যায় এরা ধীবর, অনেক দূর থেকে মাছ ধরতে যায়, এদের দারিদ্র্যপূর্ণ জীবন এদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু কি হয়েছে কি, একটা বিশাল ডানা কাঁকড়াও ঢুকছে একদিকে, আর বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এসেছে, বিপর্যস্ত। এবং দেখা যায় ওই ডানা বুড়োটাকে নিয়ে এলিসেন্ডা এবং পেলায়ও ব্যবসা শুরু করে দিল। আর সেই ব্যবসা করে মার খেলো, আরও প্রতিযোগিতায় আসলো, কিন্তু পরবর্তীকালে এত টাকা অর্জন করলো যে তারা একটা চক মেলানো বাড়ি তৈরি করলো। পরবর্তীকালে ওই বুড়োটা যখন আর রোজগার হলো না, তখন তার প্রতি অশ্রদ্ধা, এবং পরবর্তী ওই বুড়োটা ডানা বেরিয়ে উড়ে চলে গেল। এইটা হচ্ছে গল্পের জিস্ট, কারণ গল্পটা তো অনেক বড়, তো বোধমূলক বিষয় এটা। এখন তোমাদের এই মুহূর্তে গল্প শোনানো যাবে না, দীর্ঘ গল্প, মূল বিষয় কিন্তু যে বোধমূলক প্রশ্ন হলে এটা মাথায় রাখবে। এখন এই যে গল্পটা আছে, এ ভেরি ওল্ড ম্যান উইথ এনারমাউস উইংস, এইখান থেকে নেওয়া, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা, নামটা মনে রাখবে। আর অনুবাদকের প্রশ্ন এখানে আসতেই পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি এই গল্পটার অনুবাদ করেছেন। কিন্তু গল্পটি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, এবং তিনি লিখেছেন এ ভেরি ওল্ড ম্যান উইথ দ্য এনারমাউস উইংস, এবং বাংলায় অনুবাদ করেছেন কে, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। অনুবাদকের নাম সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের কাছে, এই প্রশ্নটা তোমাদের কিন্তু আসতেই পারে, তাই জোর দিয়ে রাখো পরীক্ষার আগে। আর এইখানে কি কি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, বিশাল ডানার থুরথুরে বুড়ো গল্পের রচয়িতার নামটা আগে মনে রাখবে, নামটা পুরো গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। কোন দেশে জন্ম, উত্তর কলম্বিয়া। বিশাল ডানা ওলা থুরথুরে বুড়ো কি না একটা জাদু বাস্তবতার গল্প, হ্যাঁ, কি জাতীয় গল্প প্রশ্ন আসতে পারে। তারপরে এলিসেন্ডা আর পেলায়ও প্রচুর কাঁকড়া মেরেছিল, কবে, বৃষ্টির তৃতীয় দিনে উত্তর হবে। কোন দিনটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তারপরে দেখো যে পেলায়ও আজকে উঠে এলিসেন্ডার কাছে ছুটে গিয়েছিল কেন, এর উত্তর অবশ্যই হবে যে একটি ডানাওয়ালা থুরথুরে বুড়ো কাদায় মুখ গুজে পড়েছিল। এরকম খুঁটি খুঁটি প্রশ্ন হতে পারে, যদি তোমরা টেক্সটটা ভালো করে খুঁটি পড়ো তাহলে এই গল্প থেকে উত্তর লেখা কোনো বিষয় নেই। আমি শুধু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের বলে দেব। ফেরিস্তা আজকে উঠেছিল কেন, কবার না, উত্তর একবার। মেয়েটি আজও মাকড়সায় বদলে দিয়েছিল, কি হবে, জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা, এটা গুরুত্বপূর্ণ। তো এইখান থেকে তোমাদের অনেক প্রশ্ন হতে পারে, আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ছুঁয়ে গেলাম, এবং তোমরা আশা করি এখান থেকে কিছু প্রশ্ন কমন পাবে। এর সঙ্গে অর্থাকে তোমাদের চারণ কবি, এইখান থেকে অর্থাকে বলে এইটা করা সবচেয়ে সহজ হবে যারা ওটা করতে পারবে না, কারণ এটা খুবই ছোট্ট কবিতা, এইখান থেকে প্রশ্ন উত্তর লেখা খুবই সহজ। তো এই যে ভারবারও, এটি কে অনুবাদ করেছেন, অনুবাদকের নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শঙ্খ ঘোষ। প্রত্যেকটি অনুবাদক একটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবেই। তাহলে চারণ কবির অনুবাদক কে, উত্তর শঙ্খ ঘোষ। কবিকে ভারভারা রাও। এটা কিন্তু যদি তোমরা বিশাল ডানার থুরথুরে বুড়ে অত বড় গল্পটা পড়তে অসুবিধা হয়, তাহলে এই কবিতাটি পড়ে নিও, ছোট্ট কবিতা। এইখান থেকে প্রশ্ন একইভাবে অর কমন পেয়ে যাবে, যে কোনো একটা পরীক্ষায় করলেই হবে, কম্পালসারি নয়। শুধুমাত্র এইখান থেকে আর এইখান থেকে মিলিয়ে তোমাদের প্রশ্ন হচ্ছে। কাজেই যেহেতু এমসিকিউ প্রশ্ন এখন তোমাদের সবটাই খুঁটিয়ে পড়তে হবে, কিন্তু যদি এইখান থেকে তোমরা করো তাহলে কিন্তু খুবই সহজে কম পাবে। যেমন ধরো মূল গ্রন্থ কি কি আছে, ভবিষ্যৎ চিত্রপটম, এটা কিন্তু মূল উৎস গ্রন্থ। আর কি আছে এখানে, যে নামকরণের ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ, ভারবারো কোন ভাষার কবি, উত্তর হবে মালায়ালাম। ভারবারো কোন যে রাজ্যে জন্মেছেন সে রাজ্যের নাম কি হবে, তেলেঙ্গানা। কবি ভারবারের জন্মস্থানটি কি হবে, উত্তর ওয়ারাঙ্গাল। তার জন্ম সালটা একটু মনে রাখবে, 1940। উনি এখনো বেঁচে আছেন, হ্যাঁ। ভারবারের বয়স কত, উত্তর 84 বছর। তো উনি ওনার ব্যক্তি জীবন সম্পর্কে জেনেছো যে উনি একজন অধ্যাপক ছিলেন, কিন্তু প্রতিবাদী হিসেবে তার অনেকবার কারাবরণ করতে হয়েছে। আর অন্যায়ের বিরুদ্ধে তার কবির প্রতিবাদ, এটাই কাব্যের মূল বিষয়, যে আজকের দিনে অন্যায় অত্যাচার যারা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ যারা করে তাদের জেলের অন্ধকারে থাকতে হয়, কিন্তু সত্য একদিন না একদিন উন্মোচিত হবেই। তাই কবি কিন্তু জেল থেকে তাকে বেল নিয়ে উনি বেরিয়ে এসেছেন। উনি কিন্তু দেশের যে প্রতিবাদী একজন কবি, এবং সারা পৃথিবীর মধ্যে আমরা তাকে একজন শ্রেষ্ঠ প্রতিবাদী চারণ কবি বলে চিহ্নিত করি। এইখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে অনেক কিছুই, তার মধ্যে তোমাদের প্রশ্ন কিছু ছুঁয়ে গেলাম যে পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি, এগুলো ভালো করে করবে। যে কারণে ভারবারও জামিনে মুক্তি পান, সেটা কি হবে, অসুস্থতার জন্য উনি জামিনে মুক্তি পান, আর এখনো কিন্তু ওনার জেল হতো, উনি বেঁচে আছেন। ভারবারকে গ্রেপ্তার করা হয় কোন অভিযোগে, খুব গুরুত্বপূর্ণ, উত্তর সহিংসতা। উনি নাকি হিংসতা ছড়িয়েছেন এই অপরাধে। নিয়ম কানুন হয়েছে লোপাট,
হ্যাঁ, এটা কার লেখা? উত্তর হবে চারণ কবির। এগুলো কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার তোমাদের যে পরবর্তী বিষয় আছে, তাহলে টেক্সট প্রথম বইটা তোমাদের শেষ। দ্বিতীয় বই যেটা আছে সেটা সেটা বিশ্বের ভাষা পরিবার, সেইখান থেকে 10 নাম্বার, আর এছাড়া 35 নাম্বার 25 নাম্বার হয়ে গেল। আর 15 নাম্বারতে কি কি আছে? বিশ্বের ভাষা পরিবার আর সাহিত্য ইতিহাস। বিশ্বের ভাষা পরিবার মধ্যে কি কি আছে? তোমাদের প্রথম যে অধ্যায় বিশ্বের ভাষা পরিবার, সেখানে কত হাজার ভাষা আছে পৃথিবীতে? প্রায় 3000। জার্মান কবি সুলোৎস আর ফরাসি কারুদ, এই নামটা মনে রাখবে, এরা কিন্তু প্রথম ভাষাবিদ। ঠিক আছে, এইখান থেকে তোমাদের যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এটাই, যে পণ্ডিত সুলোৎস কোন দেশের মানুষ? উত্তর হবে যে উনি জার্মান মানুষ। কার্দু কোন দেশের ভাষাবিদ? উত্তর হবে ফ্রান্স। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে, তোমরা এগুলো দেখে যেতে পারো। আর পৃথিবীতে ভাষা বংশগুলো মনে রাখবে। ইলিয়াড অডিসি কোন ভাষায় রচিত? উত্তর হবে গ্রিক। হ্যাঁ, তাই ইসরায়েল দেশের সরকারি ভাষা, খুব গুরুত্বপূর্ণ। আধুনিক হিব্রু, এটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট আছে। তো এইখান থেকে ভাষাগুলো খুব ইম্পর্টেন্ট আছে। একটু টেক্সট তোমাদের যে বইটা আছে খুঁটিয়ে দেখো। দ্বিতীয় অধ্যায়ে বাংলা ভাষার ক্রমবিকাশ, এখান থেকেও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা কোন জায়গা? উত্তর ঋগ্বেদ। প্রাচীন ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? বৈদিক ভাষা। প্রাকৃত ভাষার মূল উপাদান কি হবে? বৈদিক ভাষা। এইগুলো তোমাদের এখান থেকে আমাদের অনেক ডিটেলস ক্লাস আছে, সেগুলো তোমরা কিন্তু আগের ভিডিও দেখো। আর এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে ভারতের প্রচলিত ভাষা পরিবার, সেইখান থেকে তোমাদের যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে যে ভারত সম্বন্ধে অভিধায় কি কি আছে না? ভারত ভাষার অরণ্য, ভারত 4 ভাষা বংশের দেশ। 20 শতকের প্রথম দিকে গিয়ার্থনের বিখ্যাত বই কোনটা? ভাষা সমীক্ষা। সমীক্ষার নাম কি? ল্যাঙ্গুয়েজ সার্ভে অফ ইন্ডিয়া। 4টা ভাষা বংশ কি কি? ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোটচীনা। ভারতীয় জনসময়ের প্রাচীনতম স্তর কোনটা? নেগ্রিটো। নেগ্রিটো ভাষা বাদুড় শব্দ, এটা কিন্তু আমরা পেয়েছি কোথায়? ভারতের ভাষা গোপাল হালদারের বই থেকে। নেগ্রিবোটুর পরে আসে কি কি? প্রত্নস্থল। প্রাচীন ভারতের প্রাচীন ভাষা গোষ্ঠী কোনটি? অস্ট্রিক। সাঁওতালি ভাষা যে নিয়ে যে কাজ করেছে কি নাম? পি ও বোর্ডিং। তারপরে শঙ্করাচার্য কোথাকার মানুষ? কেরলের। তামিল ভাষায় স্বরবর্ণ কটি? 12টি। ব্যঞ্জনবর্ণ কটি? 18টি। তামিল লিপিতে মহাপ্রাণ ঘোষবর্ণ নেই, যুক্ত ব্যঞ্জন নেই, এটা গুরুত্বপূর্ণ। ছত্তিশগড়ের বস্তার জেলায় কোন ভাষা আছে? ইম্পর্টেন্ট, ওড়াজি ভাষা। ভাষাভাষী সংখ্যার দিক থেকে ভারতের প্রধান স্থান কোনটা? তেলুগু ভাষা। আর ভোটধর্মী ভাষা কেন্দ্র লাসা। এগুলো তোমাদের যে ভারতের ভাষা পরিবার সেখান থেকে কিন্তু মনে রাখবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলে দিলাম। তারপরে লাস্ট তোমাদের আছে বাংলা ভাষা বৈচিত্র্য। এইখান থেকে তোমরা কি কি বিষয় দেখে রাখবে। দেখো যে উপভাষা কি না? ভাষার একটা নির্দিষ্ট ছাঁদ বা আঞ্চলিক রূপ। ঠিক আছে, তো সুকুমার সেন কি বলেছেন? যে কোনো ভাষা সম্প্রদায়ের ছোট ছোট দলকেই আমরা বলি উপভাষা। কটি উপভাষা আছে মনে রাখতে হবে? রাঢ়ী, বরেন্দ্রী, বঙ্গালী, কামরূপী এবং ঝাড়খণ্ডী। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। কোন জেলাগুলো মনে রাখবে? যে রাঢ়ী উপভাষা ম্যাক্সিমাম জায়গা আছে, চোখ বন্ধ করে। কলকাতা তীরবর্তী যে কাছাকাছি হুগলি, হাওড়া, কলকাতা, বর্ধমান, বীরভূম, 24 পরগনা, নদিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব পশ্চিমগুলো কিন্তু হয়ে যাবে ঝাড়খণ্ডী। বরেন্দ্রী কোথায় আছে? মালদা, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া। বঙ্গালী আছে তোমার ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর। কামরূপী আছে জলপাইগুড়ি, কুচবিহার, রংপুর। আর ঝাড়খণ্ডী আছে পশ্চিম বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং সমগ্র পুরুলিয়া, মানভূম, সিংভূম। এইগুলো কোন ভাষার এলাকা একটু দেখে নিও। তারপরে প্রত্যেকটি উপভাষা বৈশিষ্ট্য কিছু মনে রাখবে। যে রাঢ়ী উপভাষায় কোন রাঢ়ী উপভাষায় কি আছে না? এখানে অভিশ্রুতি প্রাধান্য। হ্যাঁ, তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এখানে। আর ধ্বনিতাত্ত্বিকগত প্রশ্ন তোমাদের কাছে ইম্পর্টেন্ট প্রশ্ন আসতেই পারে। তাই প্রত্যেকটি ভাষার মধ্যে বটধাতু কাদের আছে না? ঝাড়খণ্ডী উপভাষায়। খুব গুরুত্বপূর্ণ। আমকে রাম, রামকে আম, এরম প্রশ্ন হয়। আমের রস, রসের আম, এটা কামরূপী। এগুলো গুরুত্বপূর্ণ তোমাদের কাছে।
কাজে এগুলো ভাষাগত কোথায়কার কি বৈশিষ্ট্য, এগুলো প্রশ্ন তোমাদের কিন্তু হতে পারে। এগুলো তোমাদের একটু দেখে নিও, পরীক্ষায় কিন্তু কমন পাবে। এবার চলে আসছি তোমাদের যে একদম শেষ 5 নাম্বার, 10 নাম্বার কিন্তু 5 নাম্বার হচ্ছে কি সাহিত্যের ইতিহাস। সাহিত্যে খুব বড় কিন্তু থাকবে মাত্র 5। এইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে বলে আমি মনে করি। বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি? উত্তর হবে চর্যাপদ। এই চর্যাপদ গ্রন্থটি কোথায় আবিষ্কার হয়েছিল? মনে রাখতে হবে যে নেপালের রাজদরবার থেকে 1907 খ্রিস্টাব্দে প্রকাশকাল মনে রাখবে। চর্যাপদের আবিষ্কার কত? 1907 সালে। কোথা থেকে? নেপালের রাজদরবার থেকে। পুঁথির আবিষ্কর্তাকে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, এবং কলকাতা বঙ্গীয় সাহিত্য প্রকাশ 1916 সালে। ঠিক আছে। আচ্ছা, চর্যাপদ যে ভাষাকে কি বলা হয় না, চর্যাপদের ভাষাকে বলা আলো আধারীয় ভাষা, অর্থাৎ অন্ধকারে যেমন সান্ধ্য ভাষা বলা হয়, সন্ধ্যাকালে যেমন কিছু দেখা যায় কিছু দেখা যায় না, চর্যাপদের কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, তাই চর্যাপদের ভাষাকে আমরা বলি সান্ধ্য ভাষা। চর্যার কোন রাগ আছে? উত্তর হবে চর্যার যে রাগ আছে মল্লার রাগ, এটা ইম্পর্টেন্ট। তো চর্যার মোট কটি পদ আছে? 46.5টি। চর্যাপদের আদি কবিকে লুইপা, শ্রেষ্ঠ কবিকে কৃষ্ণপা, এছাড়া কুক্কুলিপা, তন্ত্রীপা, এরাও চর্যার খুব বিখ্যাত কবি। এবার আসছি তোমাদের পরবর্তী যে প্রাচীন যুগের একটাই বই আর মধ্যযুগকে ভাগ করছি দুটো ভাগে। আদি মধ্যযুগের একমাত্র বই কোনটি? উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন বইটি আদি মধ্যযুগের একমাত্র বই। এ বইটি আবিষ্কারককে? উত্তর হবে বসন্ত রঞ্জন রায়। কোথা থেকে আবিষ্কৃত হয়? বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটস্থ কাকিল্লা গ্রামে শ্রীনিবাস আচার্য দৌহিত্র বংশজাত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে। আর এটিও 1909 আবিষ্কার, 1916-তে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। তো কটা খণ্ড আছে? 13টি খণ্ডে। কোন খণ্ডে খণ্ড কথা লেখা নেই? উত্তর হচ্ছে 13টি খণ্ডে। প্রত্যেকটি খণ্ড নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা আছে, দেখে নিও। জন্মখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ছত্রখণ্ড, ভারখণ্ড, প্রত্যেক খণ্ডের মধ্যে বিষয়বস্তু আছে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। রাগিনীর সংখ্যা প্রশ্ন আছে তোমাদের কাছে। তো কটি রাগিনী আছে? উত্তর 32টি রাগিনী আছে। রাধার বয়স কত? রাধার বয়স হচ্ছে এখানে 11। শ্রীকৃষ্ণ কিন্তু রাধার স্বামীর নাম কি? আয়ন। এগুলো গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে ক্ষুদ্রতম খণ্ড কোনটি? উত্তর হবে জন্মখণ্ড। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তোমার। আর কটি চরিত্র আছে? 3টি, রাধাকৃষ্ণ এবং বড়াই বুড়ি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্ন। তো বৈষ্ণব পদাবলী বাংলায় বৈষ্ণবের আদি কবিকে জয়দেব। কোন শতকের? দ্বাদশ শতকের। তার কাব্যের নাম কি? গীত গোবিন্দম তার কাব্যের নাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তাছাড়া তোমাদের বিদ্যাপতি কোথাকার কবি? মিথিলার কবি। আর কোন কবি বাংলা ভাষায় পদ নামে খুব বিখ্যাত হয়েছেন? উত্তর বিদ্যাপতি। তো বিদ্যাপতি কাব্যের অনুকরণে জয়দেব কাব্য লিখেছিলেন বলে আমরা বলি যে অভিনব জয়দেব, যারা নতুন রূপে জন্মগ্রহণ করেছিলেন। বিদ্যাপতির প্রশ্ন হবে। বৈষ্ণব পদাবলী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটাই যে খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে অভিসার পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? অবশ্যই হবে চণ্ডীদাস। অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? গোবিন্দ দাস। এবং বিরহের পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে? বিদ্যাপতি। পূর্বরাগ কাকে বলে? নাম বা গুণ শুনে মুগ্ধ হওয়াকে বলা হয় পূর্বরাগ। মিলনের উদ্দেশ্যে নায়ক নায়িকার গোপন স্থানে যাত্রাকে বলা হয় অভিসার। এবং নায়ক নায়কের বিচ্ছেদকে বলা হয় বিরহ। এই বিরহের পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে? শ্রেষ্ঠ কবিদের প্রশ্ন বিদ্যাপতি। ঠিক আছে। আর রাজাধিরাজ অভিসার পর্যায়কে? গোবিন্দ দাস। আক্ষেপ অনুরাগের শ্রেষ্ঠকে? জ্ঞানদাস। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো অবশ্যই তোমাদের কাছে কিছু প্রশ্ন আসবেই। তারপরে দেখো চৈতন্য জীবনী কাব্য থেকে। চৈতন্য নিজেই কোনো কাব্য লিখেননি, তাকে কেন্দ্র করে বিপুল সাহিত্য রচনা হয়েছে। তা উনি কটা বাক্য লিখে? 8টি বাক্যকে চৈতন্যকে শিক্ষাষ্টক বলা হয়। এছাড়া উনি কিন্তু কিচ্ছু লেখেননি। তার অনেক কবি আছে চৈতন্যকে লিখেছেন, তার মধ্যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত আর কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, এই দুটি বই সব থেকে গুরুত্বপূর্ণ। পরীক্ষা একটা আসবে বলে আমার মনে হয়। চৈতন্য জীবন থেকে প্রশ্ন আসবেই। যে এছাড়া জয়ানন্দের চৈতন্য কাব্য, প্রত্যেকটি কাব্যের নাম, এগুলো তোমরা কিন্তু মনে রাখবে, পরীক্ষা আসার সম্ভাবনা আছে। মঙ্গল কাব্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। তোমাদের কটা মঙ্গল কাব্য আছে? মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল এবং অন্নদা মঙ্গল।
মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবিকে বিজয়গুপ্ত, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে চণ্ডীমঙ্গল হচ্ছে তোমার মুকুন্দরাম চক্রবর্তী, খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মঙ্গল কাব্যের আদি কবি মনে রাখবে। মনসামঙ্গলের আদি কবি কে? মনসামঙ্গলের আদি কবি হচ্ছে কাটা হরিদত্ত। চণ্ডীমঙ্গলের আদি শ্রেষ্ঠ কবি মনে রাখবে আদি কবিকে চণ্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটি মঙ্গল কাব্যের তোমাদের ভালো করে মনে রাখবে শ্রেষ্ঠ কবি। আর কোন কাব্যকে রানীর জাতীয় মহাকাব্য বলা হয় সেটি অবশ্যই হবে অন্নদামঙ্গল, এই ধর্মমঙ্গল। আর যুগসন্ধির কবি কাকে বলা হয়? ভারতচন্দ্র। এগুলো কিন্তু মঙ্গল কাব্যের। মঙ্গল কাব্য কাকে বলে? যে কাব্য রাখলে শুনলে গৃহস্থের মঙ্গল হয় তাকেই মঙ্গল কাব্য বলা হয়। মঙ্গল কাব্যের কটি করে খণ্ড হয়? মঙ্গল সব 2টি করে খণ্ড আছে। মূলত 2টি, যে দেবখণ্ড এবং নরখণ্ড। এছাড়া গ্রন্থ উৎপত্তির কারণ কোনো কোনো জায়গায় দেওয়া আছে। প্রত্যেক মঙ্গল কাব্যের রীতি কি না, সবই কিন্তু দেবতারা শাপগ্রস্ত মর্তলোকে আসে, দেবতা পুজো প্রচার করে আবার তারা চলে যান। যেমন ধরো মনসামঙ্গলে বেহুলা লক্ষিন্দর এরা উষা অনিরুদ্ধ স্বর্গলোকের নর্তকী নৃত্যের তালে ভঙ্গ হয়েছিল বলে উষা অনিরুদ্ধ মর্তলোকে এসে দেবী মনসার পুজো প্রচার করে চলে গেছেন। চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে দেখতে পাই রাজা ইন্দ্রের পুত্র নীলাম্বর ও ছায়াদেবী এরা কালকেতু ফুল্লরা নাম নিয়ে জন্মগ্রহণ করেছেন। চণ্ডীমঙ্গলের কটা খণ্ড আছে? 2টো খণ্ড, আকেটিক খণ্ড এবং বণিক খণ্ড। আকেটিক খণ্ডে কার কাহিনী? কালকেতুর কাহিনী। বণিক খণ্ডে কার কাহিনী? ধনপতি সদাগরের কাহিনী। ধনপতি সদাগর 2 স্ত্রীর নাম কি? লহনা ও খুল্লনা। খুল্লনার সন্তানের কি নাম? না শ্রীমন্ত। তার সাথে কার বিয়ে হয়েছিল? সিংহলের সুশীলা। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই নিয়ে আমাদের আরও ডিটেলস ভিডিও আছে, এগুলো তোমরা মনে রাখবে। বিপ্রদাস পিপিলা নারায়ণদেব কোন কাব্যের কবি? উত্তর হবে অবশ্যই মনসামঙ্গলের। এবার তোমাদের অনুবাদ কাব্য একটা গুরুত্বপূর্ণ। অনুবাদ কাব্যের মধ্যে কি পড়বে? অনুবাদ কাব্যের মধ্যে রামায়ণ, মহাভারত এবং শ্রীকৃষ্ণ বিজয়। রামায়ণ প্রথম কোনটা? রামায়ণ কে অনুবাদ করেছেন? কৃত্তিবাস ওঝা, গুরুত্বপূর্ণ। মহাভারতকে অনুবাদ করেছেন কাশিরাম দাস। এগুলো তোমাদের তো মনে রাখতেই হবে। এছাড়া আরও কিছু তোমাদের যে মালাধর বসু কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ বিজয়। এই 3টে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আসতে পারে। এছাড়াও এখান থেকে তোমাদের বিভিন্ন ধরনের অনুবাদ কাব্যের প্রশ্ন আসবে, এগুলো মনে রাখতেই পারো। ইসলামীয় ধারার ক্ষেত্রে কি পড়বে? যে ইসলামীয় ধারা মানে আরাকান রাজসভা। আরাকান রাজসভা কোথায়? রোসাং রাজসভা অর্থাৎ ব্রহ্মদেশ। সেখানে আমরা জানি সৈয়দ আলাউল দৌলত কাজী, এই 2জন কাব্য খুব বিখ্যাত। দৌলত কাজী বিখ্যাত কাব্যের নাম কি? লোর চন্দ্রাণী, রাজা লোরক এবং চন্দ্রাণী। আর ভিলেন হচ্ছে বামন। এই 3টে ক্যারেক্টার খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, এখানে প্রশ্ন আসতে পারে। এছাড়া পদ্মাবতী কাব্যটি কার লেখা? আলাউলের, ইম্পর্টেন্ট। সর্বশেষে শাক্ত পদাবলী আসি। শাক্ত পদাবলী মানে কি? শাক্ত সঙ্গীত অর্থাৎ দুর্গা কালিকার সাধনা। কবিরঞ্জন কাকে বলা হয়? রামপ্রসাদের সবচেয়ে বিখ্যাত। তো এছাড়াও তোমাদের আছে কমলাকান্ত ভট্টাচার্য, এই 2জন প্রখ্যাত তোমাদের। এই যে শাক্ত পদাবলী 2 কবির নাম, একজন রামপ্রসাদ, আরেকজন কমলাকান্ত, বিখ্যাত পণ্ডিত কমলাকান্ত। তবে রামপ্রসাদের সুর আজকে আমাদের আজও মাতি দেয়। তো আমরা এই 3টে পর্যায় আছে: আগমনী, বিজয়া এবং ভক্তির আকুতি। আগমনী হচ্ছে যে দেবী দুর্গা 1 বছর পর বাপের বাড়ি আসছেন, সে উমাকে নিয়ে আগমনী, তিনি চলে যাচ্ছেন, সে করুণ সঙ্গীত হলো বিজয়া। এবং সারা বছর ভক্তির সাধনে ভক্তের আকুতি। এই হলো তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ শাক্ত পদল সংক্রান্ত তথ্য। আশা করি তোমাদের পুরো বইটা খুব সংক্ষেপে আলোচনা করতে পেরেছি। এরপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আগের ভিডিওগুলো দেখে নিও। এবং সকলের পরীক্ষা ভালো হোক, সকলের শুভ কামনা জানিয়ে আজকে এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলেই ভালো থেকো।